বেসিক্যালি যখন আমরা কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস বা কন্ডাক্টর নিয়ে যদি চিন্তা করি, সবসময় কারেন্ট ফ্লো করবার দুটো মেথড থাকে, একটা হলো ড্রিফট, একটা হলো ডিফিউশন। ড্রিফট কখন থাকে আমরা দেখে আসলাম। ড্রিফটের সংজ্ঞার মেইন কথাটাই ছিল যে, আমরা যদি একটু আগেরটা দেখি, যে গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম ড্রিফট নিয়ে কথা বলে প্রথম কথাই ছিল মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স ডিউ টু অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ড্রিফট। মানে চার্জ ক্যারিয়ারটা যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের কারণে হবে, মুভ করবে এই চার্জ ক্যারিয়ার গুলো, তখন ওইটাকে আমরা বলবো ড্রিফট। ডিফিউশনের ক্ষেত্রে হলো এই চার্জ ক্যারিয়ারটা কোনো উপস্থিতি নেই, মানে এখানে চার্জ ক্যারিয়ার বলে কোনো কিছু থাকবে না। সরি, চার্জ ক্যারিয়ার বলছি, ইলেকট্রিক ফিল্ড বলে কোনো কিছু থাকবে না। চার্জ ক্যারিয়ার তো থাকবেই, চার্জ ক্যারিয়ারই তো মুভ করবে, বাট এখানে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করবো না ডিফিউশনের ক্ষেত্রে। ডিফিউশনের ক্ষেত্রে যেটা হবে, আমরা আগে সরাসরি সংজ্ঞাটাই বলে আসি যে ইফ চার্জ ক্যারিয়ার্স আর ইনজেক্টেড, এখানে চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করা হচ্ছে ইনটু এ সেমিকন্ডাক্টর, ইট বিগিনস টু ডিফিউজ। এটা ডিফিউজ হতে থাকে, দ্যাট ইজ they tend to flow from a region of high concentration to regions of low concentration to create a uniform density. তার মানে এটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যেতে থাকে একটা ইউনিফর্ম ডেন্সিটি বানানোর জন্য, ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ এন ইলেকট্রিক ফিল্ড। দেখতে পাচ্ছ যে এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাবসেন্ট থাকে, ইলেকট্রিক ফিল্ডের কোনো প্রয়োজন হয় না, ইলেকট্রিক ফিল্ড ছাড়াই হচ্ছে। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ ডিফিউশন। এটাকে বলা হচ্ছে ডিফিউশন। ডিফিউশনের সহজ সোজাসুজি বাংলা হলো ব্যাপন। ব্যাপন সম্পর্কে আমরা জানি, ব্যাপন হলো, সাপোজ আমরা এক গ্লাস পানিতে যদি এক ফোঁটা কালি ফেলি, প্রথম কি যে পজিশনে কালিটা পড়বে ওখানে অনেক অনেক বেশি গাঢ় থাকবে, যত সময় যেতে থাকবে তখন তত এটা কি সব জায়গায় সমানভাবে কালিটা ছড়াবে। এই প্রসেসটা কি বলা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। তো এখানেও যেহেতু চার্জের মুভমেন্ট হচ্ছে, যে চার্জ তো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, তার মানে কি এর ফলেও একটা কারেন্ট জেনারেট হবে, সেই কারেন্টটাকে আমরা বলবো ডিফিউশন কারেন্ট। শুরুতেই যেটা বলছিলাম, যে কোনো ম্যাটেরিয়াল নিয়ে যদি আমরা চিন্তা করি, সেই ম্যাটেরিয়ালের মধ্যে কারেন্ট ফ্লো করবার জন্য এই ড্রিফট আর ডিফিউশন দুটারই ভূমিকা থাকে। সাধারণত আমরা যদি কন্ডাক্টর নিয়ে চিন্তা করি, সরাসরি ধরে একটা মেটালের যে কোনো একটা, সাপোজ কপার ওয়্যার আছে, কপার ওয়্যারের মধ্যেও ড্রিফটও আছে, ডিফিউশন আছে, বাট ওখানে ডিফিউশনের চেয়ে ড্রিফটের পরিমাণটা অনেক বেশি হয়, ডিফিউশনকে আমরা অনেকটাই ইগনোর করি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ড্রিফটের চেয়ে ডিফিউশনটাই বেশি জরুরি হয়। সাপোজ আমরা যদি একটা ট্রানজিস্টরের কথা চিন্তা করি, বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের বেইজের মধ্যে দিয়ে যখন এই ইলেকট্রন বা হোল গুলো মুভ করে, সেখানে কিন্তু ড্রিফটের কোনো কিছু থাকে না, ওখানে পুরোপুরি থাকে ডিফিউশন। মানে থাকে না বলবো না, ড্রিফট থাকে, কিন্তু ওখানে ড্রিফটের ভ্যালুটা খুবই নেগলিজিবল। আমাদের এই কোর্সেই তো ট্রানজিস্টর নিয়ে আমরা করবো, বিজেটি নিয়ে, তখন দেখবো ওখানে কথাটা আছে যে ড্রিফটটাকে আমরা প্রায় ইগনোর করতে পারি, এটার ভ্যালু এত কম, ডিফিউশনের ভ্যালুটা অনেক বেশি থাকে। সো যে কোনো ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে গেলে এই ড্রিফট বা ডিফিউশন দুটাই থাকবে, বাট এটা অনেক সময় বেশি কম থাকার কারণে একটা জায়গায় আরেকটাকে আমরা ইগনোর করি। আবার অনেক সময় দুটাকেই হিসাবে আনতে হয়, যদি দুটার ভ্যালু মোটামুটি রিজনেবল পরিমাণে থাকে, যে কোনোটাকে ইগনোর করতে পারছি না, তখন দুটাকে হিসাবে আনতে হয়। এখন আমরা যেটা এই ডিফিউশন কি জিনিস সেটা তো বললাম, ডিফিউশন কারেন্ট নিয়ে একটু আলোচনা করব। তো যেটা বললাম যে ডিফিউশন যেহেতু হচ্ছে, ডিফিউশনের ফলে ইলেকট্রন বা হোল এগুলো মুভ করছে, তার মানে কি এখানে একটা কারেন্ট থাকবে, এই কারেন্টটাকে আমরা বলছি ডিফিউশন কারেন্ট। এবং এই কারেন্টটা বের করার এখনই আমরা এই সিস্টেমটাই দেখবো আসলে কিভাবে এই কারেন্টটাকে আমরা বের করতে পারি। তো শুরুতে আমরা চলে আসি যে আমরা জানি যে যে কোনো জায়গায় আমরা একদম বেসিক ইকুয়েশন থেকে জানি যে সাপোজ একটা তারের কথা যদি চিন্তা করো, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তত কি এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা বেশি হতে থাকে। সো এই কারেন্টের ভ্যালুটা সবসময় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর সমানুপাতিক থাকে।
সেকেন্ড যেটা, এই কারেন্টটা কিসের উপর সমানুপাতিক? ডিএন বাই ডিএক্স। ডিএন বাই ডিএক্সটা কি আমরা আগের ফিগারটা থেকে একবার দেখে আসি। ডিএন বাই ডিএক্স কে বলা হয় গ্রেডিয়েন্ট, এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। দেখো আমাদের আগের যে ফিগারটা ছিল এখান থেকে এটা বোঝা যাবে। সাপোজ এখান থেকে চার্জ ইনজেক্ট করা হচ্ছে এই ম্যাটেরিয়ালটাতে, এই জায়গা থেকে চার্জটাকে ইনজেক্ট করলাম, তাহলে কি শুরুতে আমরা যদি এটাকে এই গ্রাফটা চিন্তা করি, এটাই হলো আমাদের আলটিমেটলি গ্রাফ। এই ডিরেকশনটাকে আমরা বললাম এক্স, দূরত্ব যেখানে আমরা ইনজেক্ট করলাম সেই পজিশনটা 0, এবং 0 থেকে যত দূরে যাব এক্স এর ভ্যালু বাড়ছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বললাম এটা হলো এন। আমরা ইলেকট্রন নিয়ে আগে হিসাব করছি, হোলের হিসাবটা এখন করছি না। এই এন এর ব্যাপারটা কি? এন হলো এন জিনিসটা হলো ইলেকট্রনের কনসেন্ট্রেশন। তাহলে এখানে যখন আমরা ইনজেক্ট করব ইলেকট্রনের কনসেন্ট্রেশন হাইয়েস্ট থাকবে 0 পজিশনে, যত দূরে যাবে এই এন এর ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। এই জায়গায় যখন আসবে ইলেকট্রনটা তখন দেখা যাবে কনসেন্ট্রেশন কমে গেছে, এখানে আসলে আরো কমে গেছে, এখানে থাকলে হয়তো আরেকটু বেশি থাকতো। মানে এটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে। খুব ছোট যদি একটা ডিস্টেন্স নিয়ে আমরা চিন্তা করি, আমরা খুব ছোট একটা ডিস্টেন্স নিয়ে চিন্তা করছি, সাপোজ এইটুকু ডিস্টেন্স আমরা বললাম, এই ডিস্টেন্সটা হলো এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটাকে আমরা বললাম ডিএক্স। আর এর ফলে যে চার্জের চেঞ্জটা আসছে খুব ছোট, এই যে একদম মিনিমাম একটা চেঞ্জ আসলো, এই চেঞ্জটাকে আমরা বললাম ডিএন। ঠিক আছে, এই চেঞ্জটা যে খুব ছোট দেখতে পাচ্ছি এটা হলো ডিএন, আর এই ভ্যালুটা হলো ডিএক্স। তাহলে এখানে ফিগার থেকেই বোঝা যাচ্ছে যে ডিএন বাই ডিএক্স বেশি হওয়া মানে কি, এই গ্রাফটা তখন এরকম হবে, আবার কম হওয়া মানে এরকম হবে। মানে স্লোপ যত বেশি হবে তত হলো ডিএন বাই ডিএক্স এর ভ্যালু বেশি। আর ডিএন বাই ডিএক্স এর ভ্যালু বেশি হওয়া মানে কি বোঝাচ্ছে? আলটিমেটলি এখানে যে চার্জ দেওয়া হচ্ছে এই চার্জের পরিমাণটা অনেক বেশি, এখানে বেশি চার্জ দিলেই তো এই জায়গায় স্লোপটা এরকম আরো শার্প হবে। সো এখান থেকে আমরা বলতে পারি যে কারেন্টের ভ্যালুটা ডিএন বাই ডিএক্স এর উপর নির্ভরশীল, এর প্রপোর্শনাল। যে যত বেশি হবে তত কারেন্টের ভ্যালুটাও বাড়তে থাকবে। এখানে আসলে প্র্যাকটিক্যাল একটা নেগেটিভ সাইন দেওয়া উচিত ছিল। নেগেটিভ সাইনটা কেন দেওয়া উচিত ছিল? যখন আমরা চিন্তা করছি গ্রাফটা তো এরকম, তাই না? এইরকম যদি হয়, এটাকে যদি আমরা জ্যামিতির সাথে চিন্তা করি, জ্যামিতিতে কি এটা একটা এইখানে কি এরকম একটা গ্রাফ পাচ্ছি, মোটামুটি শেপটা তো কাছাকাছি এই টাইপের শেপ। তাহলে এই যে স্লোপটা, এই স্লোপটা কি 90 ডিগ্রির উপরে, 90 ডিগ্রির উপরে স্লোপ হলে সেটা স্লোপকে আমরা সবসময় নেগেটিভ ধরি। তো এই জায়গায় এই নেগেটিভ স্লোপটা এই কারণে মাইনাস সাইন দেয়া হলে সুবিধা, এরপরে আবার মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এটা পরে হিসাব। তো আপাতত এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে রাখি। আর আমরা যদি ফিজিক্যালি চিন্তা করি যে আসলে আমি জ্যামিতির দিকে যেতে যাচ্ছি না, কনসেপ্ট থেকে জানতে চাচ্ছি যে আসলে মাইনাসটা কেন আসতে পারে, তাহলে একটু খেয়াল করে দেখো যে দূরত্ব যদি বাড়ে, এই পাশটা তো দূরত্ব এক্স, এক্স এর ভ্যালু যখন বাড়বে এই এন এর ভ্যালু কিন্তু কমবে, যত এদিকে যাচ্ছে এন এর ভ্যালু কমে যাচ্ছে। আবার এক্স এর ভ্যালু যদি কমে এন এর ভ্যালু বাড়ে, তার মানে কি ডিএন আর ডিএক্স এই দুটো একটা আরেকটার অপোজিট ভাবে চেঞ্জ হচ্ছে। ডিএক্স যখন বেড়ে যাচ্ছে ডিএন তখন কমে যাচ্ছে, আর ডিএন যখন ডিএক্স যখন কমবে ডিএন তখন বাড়বে। সো অপোজিট ভাবে কাজ করছে দেখেও এটাকে বলা যায় একটা নেগেটিভ সাইড থাকবে, একটা আরেকটার ইনভার্সলি রিলেটেড। এই কারণে আই ইজ প্রপোর্শনাল টু এ বলতে পারি, আবার আই ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিএন বাই ডিএক্স। এখন এখানে আমরা এর সাথে চিন্তা করতে পারি যে এখানে আমরা এখানে তো শুধু সংখ্যা নিয়ে চিন্তা করলাম, ডিএন বাই ডিএক্স টা কি সংখ্যার গ্রেডিয়েন্ট। চার্জের গ্রেডিয়েন্ট যদি চিন্তা করি ড্রিফটের ক্ষেত্রে আমরা যেভাবে করেছিলাম, এর সাথে একটা ইলেকট্রনের চার্জকে গুণ করে দিতে হবে। টোটাল ইলেকট্রনের সংখ্যাটা আমরা জানি, তার সাথে একটা ইলেকট্রনের চার্জ গুণ করে দিলে টোটাল চার্জের পরিমাণটা জানতে পারবো। সো এখন যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা হলো
কত পরিমাণ চার্জ, কত কুলম্ব চার্জের চেঞ্জ হচ্ছে সেই গ্রেডিয়েন্ট। এবং ইলেকট্রনের যেহেতু এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে আরেকটা মাইনাস থাকবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে আলটিমেটলি গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে। তো আমরা এখন যেটা এই দুইটা মিলে, আচ্ছা আমি এখানে সহই রাখি, মাইনাস সহই রাখি, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে একটা মাইনাস আছে। তো পরের লাইনে গিয়ে যেটা হলো, এই দুটাকে একসাথে করে দিলাম যে I is proportional to A Q dn by dx, এই দুটো মাইনাস মিলে এখানে প্লাস হয়ে গেছে। আর এখানে সমান্তরাল এই সরি সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমরা একটা নতুন কনস্ট্যান্ট নিয়ে আসলাম, dn, ক্যাপিটাল dn। এটাকে বলা হয় ডিফিউশন কনস্ট্যান্ট। এটার ইউনিট হলো সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। ড্রিফটের ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট এনেছিলাম, সেটা ছিল মিউ, আর এখন আমরা একটা কনস্ট্যান্ট আনলাম, সেটা হলো ডিফিউশন কনস্ট্যান্ট। So dn is called is proportionally factor called diffusion constant. এখন যদি আমরা আগের মতোই গতটা যেমন করেছিলাম, এখান থেকেও কারেন্ট ডেনসিটি বের করতে চাই, কারেন্ট বের না করে কারেন্ট ডেনসিটি, তাহলে কি এই ইকুয়েশনটাকে এ দিয়ে ভাগ করতে হবে। এ দিয়ে ভাগ করা মানে আলটিমেটলি আমাদের এখানে এটা থাকবে না, শুধু কিউ dn dn বাই dx, এই পোরশনটা এখানে শুধু রয়ে গেল। এটাকেও আমরা একটু যে এর নাম দিয়ে দিলাম, যেহেতু ইলেকট্রনের জন্য হিসাব করছি। এই হলো আমাদের ইলেকট্রনের জন্য ডিফিউশন কারেন্ট ডেনসিটি ইকুয়েশন। সিমিলারলি আমরা যদি হোলের জন্য করি, হোলের জন্য করলে কি হবে, জেপি হবে সেটা ইকুয়াল টু কিউ, এখানে কনস্ট্যান্ট ভ্যালুটা হবে ডিপি, আর এখানে আসবে ডিপি বাই ডিএক্স। এখানে একটা জিনিস একটু খেয়াল করা আছে, সেটা হলো এই ডিএন বাই ডিএক্স যেটা ছিল, এটা কিন্তু হোল হিসেবে চিন্তা করলেও ডিপি বাই ডিএক্স টা নেগেটিভই থাকবে। হোলও তো যত ডিস্টেন্স যাবে আস্তে আস্তে কমতে থাকে, তার মানে কি ডিপি বাই ডিএক্স ও একটা আরেকটার অপোজিট রেশিও। তাহলে এই অপোজিট রেশিওর জন্য এরকম ওইখানে একটা মাইনাস সাইন আসবে, বাট হোলের চার্জ পজিটিভ, তো পজিটিভ চার্জ হওয়ার কারণে এই মাইনাসটা আসবে না। তো এইখানে একটা মাইনাস থাকবে, এইখানে একটা মাইনাস থাকবে না, দুটো মিলে কি গুণ করলে আলটিমেটলি এইখানে একটা নেগেটিভ সাইন থেকে যাবে। এটা হলো হোলের জন্য। ইলেকট্রনের জন্য কিন্তু এই নেগেটিভ সাইনটা নাই, দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। আর হোলের জন্য এই ডিপি বাই ডিএক্স টা নেগেটিভ, ঠিক আছে, বাট কিউ এর ভ্যালুটা পজিটিভ, এই কারণে আলটিমেটলি ফাইনালি একটা নেগেটিভ সাইন থাকে। এটা হলো জেপি এর ভ্যালু গেল ডিফিউশন হোলের জন্য ডিফিউশন কারেন্ট ডেনসিটি, আর এটা হলো জেএন ইলেকট্রনের জন্য ডিফিউশন কারেন্ট ডেনসিটি। তো আমরা পরের আমরা পরের স্লাইডে যাই, দেখো যে এই দুটো ভ্যালুই লেখা আছে, জেএন এর ভ্যালু লেখা আছে কিউ ডিএন ডিএন বাই ডিএক্স, আর জেপি এর ভ্যালু লেখা আছে মাইনাস কিউ ডিপি ডিপি বাই ডিএক্স। তো এই দুটো ভ্যালু কোত্থেকে আসলো ওটাই আমরা এখন মাত্র দেখলাম। এখন এই ড্রিফটের মতোই কাজ, যে দুটাকে আমরা যোগ করে দিব, যোগ করে দিলে শুধু কিউটাকে কমন নেওয়া যায়, কিউকে কমন নিলে আলটিমেটলি আমাদের থাকবে ডিএন ডিএন বাই ডিএক্স মাইনাস ডিপি ডিপি বাই ডিএক্স, কিউটা বাইরে আছে, ঠিক আছে। ডিফিউশন কারেন্ট কি জিনিস বুঝে গেছে? এই হলো আমাদের ডিফিউশন কারেন্ট। এবার একটু খেয়াল করে দেখো, এই মাত্র আমি একটা কথা ওখানে বলে আসলাম, সেটা হলো ইলেকট্রন, আমরা যখন ড্রিফট কারেন্ট নিয়ে হিসাব করেছি ওখানে একটা কনস্ট্যান্ট আমরা এনেছিলাম সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য, সেটা ছিল মিউ, মোবিলিটি, মনে আছে তো? ওই যে ভি ইজ প্রপোর্শনাল টু ই ছিল, সেই প্রপোর্শনাল সাইনটাকে আমরা তুলে দিয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু মিউ ই দিয়ে। তার মানে ড্রিফটের ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্টটা ছিল মিউ,
আর এখন আমরা দেখলাম ডিফিউশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আনলাম, সেটা ইলেকট্রন হলে ডিএন বা হোল হলে ডিপি, বাট ইন জেনারেল আমরা বলতে পারি ডি, ডিফিউশন কনস্ট্যান্ট। এই যে ড্রিফট কারেন্টের যে কনস্ট্যান্টটা মিউ, সরি, আর ডিফিউশন কারেন্টের যে কনস্ট্যান্ট ডি, এই দুটার মধ্যে নিজেদের একটা রিলেশন আছে, সেটা হলো ডি বাই মিউ ইকুয়াল টু কেটি বাই কি। এখানে কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, ওই যে আমরা একটু আগে ম্যাথে যেটা করে আসলাম 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23 জুল পার কেলভিন। টি হলো টেম্পারেচার, কেলভিনে নিয়ে করতে হবে, রুম টেম্পারেচার হলে 300 কেলভিন। কিউ হলো একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। এই ভ্যালুটাই হলো ডি বাই মিউ, এবং এই রিলেশনটাকে বলা হয় আইনস্টাইন রিলেশন, যেটা হলো মিউ আর ডি, মোবিলিটি আর ডিফিউশন কনস্ট্যান্টের মধ্যে রিলেশন। একটু খেয়াল করে দেখো, আমরা এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা তো আমরা জানি 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23। কিউ এর ভ্যালু কনস্ট্যান্ট আমরা জানি, তার মানে কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। যদি একটা ফিক্সড টেম্পারেচারের কথা বলি, একটা ফিক্সড টেম্পারেচারে ডি বাই মিউ এর ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এবং এই ভ্যালুটা তোমাদের ক্যালকুলেটর থেকে এখন একবার হিসাব করো। যদি 300 কেলভিনের কথা চিন্তা করো, দেখো 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23 -23 ইনটু 300 কেলভিন, আর নিচে হলো একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। .0259 এরকম বোধহয় কিছু একটা আসে। জি স্যার, জি জি স্যার, 0.0258। 0.0258 এর পরেও দেখো কিছু একটা আছে, 59 জি ধরা স্যার, হয়। 75 হ্যাঁ, ওই যে 7 পরে 7 তো এর 75 জন্য 9 ধরা হয়, 0259 এত ভোল্ট, অথবা এটা কিন্তু ভোল্ট, এই ইউনিটটা হলো ভোল্ট, এবং ভোল্টাজ। এটা হলো আমরা সাধারণত যেটা বলি 26 মিলি ভোল্ট। দেখো 25.9 মিলি ভোল্ট, তো 26 মিলি ভোল্ট ধরেও অনেক বইতে কাজ করে। এবং 0.0259 এই ভ্যালুটা আমরা যখন পরবর্তী একটা কোর্স আছে তোমাদের সলিড স্টেট ডিভাইস, একদম 8-9 সেমিস্টারে গিয়ে করে, এবার 8 সেমিস্টার করছে আমি নিচ্ছি, ওইখানে গেলে এই জিনিসটার ইউজ এত বেশি যে এটা সবসময় মুখস্থই রাখতে হবে। সবসময় প্রত্যেকটা জিনিস আমরা 0.0259 দিয়ে গুণ করে করে ভোল্টে নিয়ে যাই, বা ভোল্ট থেকে এনার্জিতে আমি জুলে আমি ওইভাবে কাজ করতে হয়। এই রেশিওটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ। এই যে ইউনিটটা দেখলাম ভোল্ট, এটাকে ভিটি দিয়ে প্রকাশ করে অনেক জায়গাতেই, ভি ক্যাপিটাল টি, তোমাদেরও আছে পরের চ্যাপ্টারে গেলে দেখবে ভি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, এবং এটার নামটা বলা হয় থার্মাল ভোল্টেজ। থার্মাল ভোল্টেজ। এটা তোমাদের এই পরের চ্যাপ্টারে যখন আমরা পিএন জাংশন নিয়ে দেখবো, পিএন জাংশনের মধ্যে থার্মাল ভোল্টেজের জিনিসটা চলে আসবে। তার মানে কি এই আইনস্টাইন রিলেশনটা থেকে আমরা দেখতে পাচ্ছি ডি বাই মিউ এর ভ্যালুটা একটা ফিক্সড টেম্পারেচারের জন্য কনস্ট্যান্ট একটা ভ্যালু, এই ভ্যালুটা সাধারণত রুম টেম্পারেচারে আমরা ধরে নেই 25.9 মিলিভোল্ট বা 26 মিলিভোল্ট। এই ভিটিটা আমাদের বেশ ইম্পর্টেন্ট একটা টার্ম, পরবর্তীতে গেলে এই ভিটি বা কেটি বাই কিউ এই টার্ম গুলো অনেক জায়গাতে ইউজ হয়। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে এখানে। তো জি স্যার। আজকে আমি আর পরের চ্যাপ্টারে ঢুকছি না, পরের চ্যাপ্টারে আমি নেক্সট দিনে ঢুকবো। এই যতদূর এখন দেখলাম এর মাঝে তোমাদের কারো কোনো সমস্যা আছে? স্যার আমরা তো স্যার এর ভিডিও পাবো স্যার, এই না স্যার। স্লাইড গুলো কি পাবো পিডিএফ আকারে? হ্যাঁ, স্লাইড আমি দিয়ে দিব আজকে। জি স্যার। ঠিক আছে।
আচ্ছা, সমস্যা না থাকলে আজকে আমরা এখানেই ক্লোজ করে দিই। নেক্সট উইকে আবার সময় মতন ক্লাস হবে।